এটা আমাদের উপপাদ্যের প্রথম ক্লাস। তো ক্লাস 10 প্রথম যে উপপাদ্যটা রয়েছে সেটা দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথমে আমরা বৃত্তের কিছু বেসিক্স নিয়ে একটু ক্লিয়ার করে নিই। বেসিক্স গুলো দেখো, আমি তোমাদের সামনে দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এই বৃত্তের এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের পরিধি। আর আমরা খাতায় যে বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তটা অঙ্কন করি সেই বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এবার তুমি যদি এই বৃত্তের পরিধির উপর কোনো একটা বিন্দু নাও, তো আমি এখানে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তো বৃত্তের পরিধির উপর এই বিন্দু থেকে এই কেন্দ্রকে যদি আমরা যুক্ত করি তাহলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে প্রথমে একটা জিনিস শিখলাম, ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর অবস্থিত কোনো একটা বিন্দুর সংযোজক সরলরেখা। এবার যদি বৃত্তের পরিধির উপর আমরা যদি দুটো বিন্দু নিই, ধরো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, যদি এরকম দুটো বিন্দু নিই, এদেরকে যদি আমরা যুক্ত করি তাহলে যে সরলরেখাটা পাবো সেটাকে বলা হয় বৃত্তের জ্যা। ঠিক আছে, ধরো আবার আমি আরেকটা অঙ্কন করছি, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে, এটা একটা জ্যা তৈরি হবে। ওকে, এবার এইটাকে খেয়াল করো, যদি আমি এই বিন্দুর সাপেক্ষে ধরো এখানে একটা যদি আমি বিন্দু নিই, নিয়ে যদি আমি এই লাইনটাকে যদি একটু বাড়িয়ে দিই, তার মানে কি এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করলাম, তাহলে এখানে একটা আমি সরলরেখা পেলাম। তো এই সরলরেখাটা দেখো কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, মানে কি এটা একটা জ্যা। যদি বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুকে সংযুক্ত করেছি তার মানে এটা একটা জ্যা। তো এই জ্যাটা দেখতে পাচ্ছি কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে। যখন কোনো জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে তখন সেই জ্যাটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তো আশা করি এই যে জিনিসগুলো তোমাদের বললাম এটা তো তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রথম হচ্ছে বৃত্তের কেন্দ্র, পরিধি, ব্যাসার্ধ, জ্যা আর হচ্ছে ব্যাস। ঠিক আছে, এবার দেখি আমাদের বইয়ে কি বলা হয়েছে। ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এখানে কি বলছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তার মানে আমরা দেখছি বৃত্তে দেখো এখানে মোট আমি তোমাদের তিনটে আমি জ্যা অঙ্কন করেছি, তার মধ্যে এইটা নিতে আমাদের বারণ করা হচ্ছে। কেন বারণ করা হচ্ছে? তো আমরা পরে গিয়ে দেখবো যে কি করা হচ্ছে, ওই জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হয়। তো এবার প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যাস তো কেন্দ্র দিয়েই পাস করে, তাহলে সেখানে তো তো একই বিন্দু, তো একই বিন্দু ওখানে তো মানে লম্ব আঁকার কোনো স্কোপ নেই। তাই জন্য আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে ব্যাস নয় এমন কোনো তোমাকে জ্যা নিতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কি করব, তাহলে এই ব্যাসটা বাদ দিয়ে বাকি যতগুলো এখানে যে আঁকা সম্ভব যে কোনো একটা এখানে আঁকলেই হবে। তো এখানে আমি একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এটা আমি একটা জ্যা অঙ্কন করলাম। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র যেহেতু ও কেন্দ্র বৃত্ত বলা হয়েছে এটাকে নাম দিতে হবে ও, আর জ্যাটার নাম দিলাম আমি এবি। ঠিক আছে, এবার এই এবি জ্যায়ের উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে ওডি। ওডি, ঠিক আছে, বেশ। এবার দেখো কি বলা হচ্ছে, প্রদত্তে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি এবি জ্যায়ের উপর লম্ব। তো আমি এখানে তোমাদের যে ছবিটা দেখালাম তারপর সেটা এখানে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্তের এবি একটা জ্যা, তার উপর ওডি লম্ব অঙ্কন করা হয়েছে। এটা কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে যেহেতু বলেছে প্রশ্নে আমাদের যে জ্যাটিকে কি করবে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তো সমদ্বিখণ্ডিত করা মানে কি, দুটো সমান অংশে ভাগ করা, অর্থাৎ এ থেকে ডি, এডি এডি অংশে যে মান হবে ডিবি অংশেরও সেই মান হবে। তাই জন্য দেখো বলেছে যেহেতু ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এডি সমান সমান ডিবি। তো এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এডি সমান সমান ডিবি। ওকে, এবার দেখো অঙ্কনে কি কথা হয়েছে যে এখানে এই এর সাথে ও বিন্দু আর ওর সাথে বি বিন্দুটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এবার আমার ছবির সাথে দেখো তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে সেটা দেখো এবার পুরোপুরি ভাবে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কন অব্দি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, এবার প্রমাণ। দেখো প্রমাণে বলা হচ্ছে যে ওডি এবি এর উপর লম্ব, সেই আবার সেই প্রদত্ত লাইনটাকে এখানে রিপিট করা হয়েছে। এবার কেন রিপিট করা হয়েছে সেটা আমি একটু বুঝাই। তো যখন
কোনো একটা লাইনের উপর আমরা যখন একটা লম্ব অঙ্কন করি, তো আমরা কি জানি যে লম্ব অঙ্কন করলে তার কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এদিকেও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এদিকেও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ঠিক আছে? আরেকটা কনসেপ্ট, ধরো একটা ত্রিভুজ আছে। এবার কোনো ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয়, তখন সেই ত্রিভুজকে কি বলা হয়? তখন সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? তো এটা জেনে রাখলাম, এটা আমাদের এখনই কাজে লাগবে। তো দেখো কি বলছে প্রমাণে। প্রমাণে বলছে যে ওডি এবি জয়ের উপর লম্ব, আর লম্ব তার মানে কি? লম্ব হওয়ার জন্যে কি হবে? এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো কি হবে? 90 ডিগ্রি হবে। হুম? এবার এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা ত্রিভুজ, এই একটা। আর দুটো ত্রিভুজের কি একটি কোণ সমকোণ? তাহলে কি এটা দুটোই কি হবে? দুটোই সমকোণী ত্রিভুজ হবে। তাই দেখো ফার্স্ট লাইনটা এখানে, এই জন্য এখানে বলা হয়েছে যে ODA, মানে এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে। ত্রিভুজ ODA ও ত্রিভুজ ODB সমকোণী, সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে বলতে চাইছে ত্রিভুজ ODA ও ত্রিভুজ ODB সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? আশা করি বুঝতে পেরেছ। যেহেতু এই ত্রিভুজ দুটির একটি কোণ সমকোণ, তাই এটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা কি করব? এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। আর দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য আমরা মোট 4টে শর্ত শিখেছিলাম ক্লাস 7-এ। 4টে শর্ত কি কি? নিশ্চয়ই সবার মনে আছে। এস এস এস, এস এ এস, এ এস এ, হ্যাঁ, আর একটা লাস্ট কি ছিল? আর এইচ এস। তো আমাদের এই লাস্টে যে আমাদের যে ছিল, যেটা 4 নম্বর কি ছিল? আর এইচ এস, এটা আমাদের লাগবে। তো এই RHS আমরা কখন ইউজ করি? যখন দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করি, তখন আমাদের এই 4 নম্বর শর্তটাকে ব্যবহার করতে হয়। তো এটা একবার মনে করিয়ে দিই। এখানে যেটা R লেখা আছে, এই R এর অর্থ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, যার মানে হচ্ছে সমকোণ। H এর মানে হচ্ছে হাইপোটেনাস, যার মানে হচ্ছে অতিভুজ। আর S মানে যে কোনো একটা সাইড। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণের উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো এটুকু তোমাদের কনসেপ্টের জন্য। দেখো, এবার তোমাদের এটা অনেকটা হেল্প করবে। তো এখানে প্রথমে দেখো কি লেখা আছে, যে ODA ও ODB তে, মানে এই দুটো ত্রিভুজে আমরা কি কি পাচ্ছি? যে ODA সমান সমান হচ্ছে ODB, প্রত্যেকটি কোণ সমকোণ। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে কি এই দুই দিকে দুটো কি সমকোণ তৈরি হয়েছে। তাহলে এটা দুটোই 90 ডিগ্রি, আর দুটোই 90 ডিগ্রি মানে কি সমান হবে। তারপর দেখো বলছে অতিভুজ OA সমান সমান অতিভুজ OB। তো আমি একটু আগেই বললাম যে সমকোণের উল্টো দিকের যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এই সমকোণের উল্টো দিকের বাহু হচ্ছে OA, আর এই সমকোণের উল্টো দিকের বাহু হচ্ছে OB। তাহলে এটাও একটা অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ, আর এটা এই ত্রিভুজের অতিভুজ। এবং তাহলে দুটোই অতিভুজ। এবার অতিভুজটাকে আমরা সমান কিভাবে বলছি? দেখো, সমান বলছি এই সত্ত্বে যে এরা দুজনেই কি একই বৃত্তের ব্যাসার্ধ। তো প্রথমে আমি বলেছিলাম যে বৃত্তের, তুমি যদি একটা বৃত্তের যদি কেন্দ্র থেকে যদি তার পরিধির উপর অবস্থিত কোনো একটা বিন্দুকে যদি যুক্ত করো, যে তুমি যে সরলরেখাটা পাও, সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এখানে খেয়াল করো, এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ হচ্ছে পরিধির উপর অবস্থিত কোনো একটা বিন্দু, যুক্ত করলে এটা একটা ব্যাসার্ধ। সেম ভাবে ও আর বি যুক্ত করলেও এটাও একটা ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ তো একই হবে, আলাদা হতে পারে না। তাই জন্য এখানে কি বলা হচ্ছে যে ও এ আর ও বি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে। আর লাস্ট এখানে কি আছে? লাস্ট আছে ওডি। ওডি হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু কাকে বলে? যে বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই বর্তমান। দেখো এখানে, এখানে এই ওডিটা এই ত্রিভুজের একটা বাহু, আবার এই ত্রিভুজের একটা বাহু, তাই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমাদের যে 4টে শর্ত ছিল, তিনটে আমাদের যে শর্ত ছিল, যে একটা সমকোণ দেখাতে হবে। তো আমরা প্রথমে দেখালাম সমকোণ, তারপর অতিভুজ দেখাতে হবে, এই যেখানে দেখালাম অতিভুজ, আর একটা বাহুকে সমান দেখাতে হবে, এই যে দেখিয়ে দিলাম। তার মানে 3টে শর্ত। আর এই শেষ, এই 3টে শর্ত অনুসারে দেখো এখানে আমরা বলতে পারছি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। ওকে। এবার লাস্ট একটাই আমাদের কনসেপ্ট পড়ে আছে, যে যখন দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়, তো তাদের কি হয়? অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলোও কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর সাথে এই বাহুটা অনুরূপ বাহু, তাই জন্য আমরা এখান থেকে বলতে পারি AD সমান সমান DB।
দেখো লাস্ট লাইনে এডি সমান সমান ডিবি। তো এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল যে এডির সাথে ডিবির সমান, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এখানে কি লেখা আছে সত্যটা, সর্বসম্মু ত্রিভুজের অনুরূপ অংশ। তোমরা এখানে অনুরূপ অংশের জায়গাতে অনুরূপ বাহু লিখতে পারো, কোনো সমস্যা নেই। পরের উপর দিয়ে কি বলা হয়েছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে আগের উপপাদ্যের ঠিক উল্টো। আগের উপপাদ্যে আমাদের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্বটা ছিল সেটা কি জ্যাকে দুটো সমান খণ্ডে বিভক্ত করছিল। আর এখানে কি বলা হচ্ছে, এখানে মানে সমদ্বিখণ্ডকটা অলরেডি বলা আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে ওই লাইনটা একটা লম্ব। ঠিক আছে, তার মানে আগের ঠিক এটা উল্টো প্রমাণটা আমাদের এখানে করে দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি করা হয়েছে, তো প্রথমে এখানে একটা বৃত্ত নেওয়া হয়েছে। বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও, আর এটা হচ্ছে যা এবি। তো এই ক্ষেত্রে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এই এবি জায়ের কি সমদ্বিখণ্ডক। এটা আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছে। তার মানে ডি হচ্ছে, যেহেতু এটা সমদ্বিখণ্ডক, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু মানে এডি এর যা মান হবে ডিবি এরও সেম মান হবে। ঠিক আছে, দেখি বইয়ে কি লেখা আছে। দেখো, প্রমাণ করি যে ব্যাস নয়, তো এটা আমরা আগে আলোচনা করেছি, ব্যাস নয় এমন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে, ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে এখানে আমাদের যে ওটার উপর যে লম্ব হচ্ছে সেটা এখানে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, মানে এটা যে লম্ব হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, দেখ প্রদত্ত, তো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা নেওয়া হয়েছে যার নাম হচ্ছে এবি। এখানে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো অর্থাৎ কি হচ্ছে, এডি সমান সমান ডিবি। তো এটা আমাদের প্রদত্তে অলরেডি বলা আছে যে এডির সাথে ডিবি সমান। ওকে, প্রমাণ করতে হবে কি, যে ওডি এবির উপর লম্ব। তো এটা আমরা জানি, তো এটা আমাদের জানা আছে সবার, যে এইটা হচ্ছে কি লম্ব চিহ্ন। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে ওডি এবি জায়ের উপর লম্ব। ঠিক আছে, দেখি তারপরে কি বলা হয়েছে। তো আবার দেখো এখানে যদি আমরা এই ও এ আর ও বি কে যদি যুক্ত করি, তাহলে কি হবে, আমাদের এই বইয়ের ছবির মতো আসবে। তো সেটাই দেখো অঙ্কন এখানে বলে দেওয়া হয়েছে, এই যে অঙ্কনে, যে ও এ এবং ও বি যুক্ত করি। তো এতটা অনেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অনেকটা জিনিস এখানে যা যা কিছু আমরা পেলাম। তো বেশিরভাগই কিন্তু আমাদের আগে থেকেই, মানে এটা আমাদের আগের উপপাদ্যে আমরা অনেকটা এগুলো আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো প্রমাণটা ভালো করে একটু বুঝবে। তো প্রমাণে দেখো প্রথমে দুটো ত্রিভুজের কথা উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে ওডিএ মানে এই ত্রিভুজটা, আর এটা হচ্ছে ওডিবি এই ত্রিভুজটা, এটাকে ওবিডি বলা হয়েছে। তাহলে ওএডি এবং ওবিডি এই যে দুটো ত্রিভুজ এখানে বলা হয়েছে, এই দুটো দুটো ত্রিভুজের একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন এটাকে সর্বসম প্রমাণ করছি, দেখো এখন এবার কিন্তু আমরা আর এইচ এস এই সত্যটা নিচ্ছি না। কেন? কারণটা আর এইচ এস শুধুমাত্র কিন্তু আমরা যখন দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করব তখন আমরা ব্যবহার করি। কিন্তু এই ক্ষেত্রে কোথাও কিন্তু বলা নেই যে এই দুটো ত্রিভুজ সমকোণী, কারণ আমরা আমাদের এটাকে 90 ডিগ্রি বলতে পারছি না। হুম, তাই জন্য যেহেতু এটা সমকোণী ত্রিভুজ বলা নেই, তার জন্য আমরা প্রথম যে তিনটে সত্য আছে সর্বসমতা, সেই তিনটে সত্য দ্বারা এটাকে কিন্তু প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের মনে আছে নিশ্চয়ই প্রথম তিনটে সত্য কি ছিল, এস 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 এ এস, একটা হচ্ছে এ এস এ। এই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা সত্যকে ব্যবহার করে তোমাকে কিন্তু এটাকে সর্বসম প্রমাণ করতে হবে। তো দেখি বই আমাদের কিভাবে করা হয়েছে। তো প্রথমে দেখো ও এ সমান সমান ওবি কি বলেছে, একই বৃত্তের ব্যাসার্ধ। তো এটা আগের উপপাদ্য তো আমরা বুঝেছিলাম যে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ, ওবি একটা ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সবগুলোই সমান হয়। তাই জন্য এখান থেকে ও এ আর ওবি কি হবে, সমান হবে। আর দেখো এডি সমান সমান ডিবি, এই যে এডি সমান সমান ডিবি, এটা দেখো এখানে আমাদের অলরেডি এখানে আমাদের একবার আলোচনা করা হয়েছে প্রদত্তে, তাই জন্য এখানে পাশে কি লেখা হয়েছে, প্রদত্ত।
ঠিক আছে। আর লাস্ট আরেকটা যেটা আমাদের লজিক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ওডি, ওডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ওডি সাধারণ বাহু কেন সেটাও আমরা আলোচনা করেছিলাম, যে যেহেতু ওডি আমাদের দুটো ত্রিভুজেতে রয়েছে, এই ত্রিভুজেও আমরা ওডি পাচ্ছি, এই ত্রিভুজেও ওডি পাচ্ছি, তাই তো। তাহলে দেখো এখান থেকে আমরা তিনটে বাহুকে সমান করে দেখালাম। তো সেই সত্য অনুসারে অর্থাৎ এস 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 এই সত্য অনুসারে দেখো এই দুটো ত্রিভুজকে আমরা কি প্রমাণ করলাম, সর্বসম প্রমাণ। ঠিক আছে। আর যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, আর আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। তো এক্ষেত্রে আমরা কি প্রমাণ করব, এক্ষেত্রে হচ্ছে অনুরূপ কোণগুলো সমান প্রমাণ করব, মানে এই কোণের সাথে এই কোণটাকে আমরা সমান প্রমাণ করব। ঠিক আছে। তাই দেখো এখানে লেখা আছে, এখানে তোমাদেরকে কি নেওয়া হয়েছে, ওডিএ সমান সমান ওডিবি। ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছে ওডিএ, এটা ওডিএ, আর এটা হচ্ছে ওডিবি। ঠিক আছে। তো এখানে আমি একটা তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিই। ধরো এখানে একটা লাইন আছে, এবার এই লাইনের উপর একটা ধরো তুমি আরেকটা লাইন টেনেছো, এটা লম্ব কোথাও বলা নেই। তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই টোটাল কোণটার মান কত, তাহলে এই টোটাল কোণটার মান হবে 180 ডিগ্রি। এবার যদি এই দুটো কোণ যদি কি হয়, সমান হয়, মানে এটার সাথে যদি এটা যদি সমান হয়, তাহলে কি হবে, তাহলে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটার মান কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেকটার মান হবে 90 ডিগ্রি। তো সেটাই দেখো এখানে আমাদের একটা লাইন এখানে বলা হয়েছে যে ওডি এবি এর উপর দণ্ডমান, তাই সমান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। এবি ওডি এবি এর উপর দণ্ডমান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। সুতরাং ওডিএ আর ওডিবি এটা সমান সমান কি, এক সমকোণ। তো কেন এক সমকোণ বলছে, আমি এখানে তোমাকে যে লজিকটা বুঝালাম এটা, যে কোনো একটা লাইনের উপর যদি অন্য একটা লাইন যদি টানা হয়, তাহলে টোটাল কত ডিগ্রি কোণ তৈরি হয়, ওখানে 180 ডিগ্রি কোণ তৈরি হয়। এবং যেহেতু এই দুটো কোণের মান সমান, তাই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা 90 পেয়ে যাব। ঠিক আছে। তাহলে যেহেতু এখান থেকে আমরা এটাকে সমকোণ প্রমাণ করলাম, আর সমকোণ প্রমাণ করলাম তার মানে কি, এটা পরস্পর কি লম্ব, মানে ওডি এবি এর উপর লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রয়োগ 9 কি বলা আছে, প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তো আমি আগে আলোচনা করেছি যে একটি বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে, তার মধ্যে যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাকে বলা হয় ব্যাস। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওই ব্যাস বৃত্তের বাকি জ্যাগুলোর থেকে বৃহত্তম। ঠিক আছে। তো প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এখানে এসি ব্যাস ও হচ্ছে বৃত্তটির কেন্দ্র। আরেকটা আমরা এখান থেকে যে আনিলাম সেটার নাম নিলাম হচ্ছে এম এন। এখান থেকে আমাকে দেখাতে হবে যে এসি গ্রেটার দেন এম এন। ঠিক আছে। আচ্ছা, তো দেখি তারপর কি বলা হয়েছে এখানে। দেখো ও কেন্দ্র বৃত্তে এম এন ব্যাস নয় এমন একটি জ্যা, সেটা আমরা বুঝতে পারছি যে এম এন যেটা আমরা এখানে নিয়েছি, এখানে যেটা এম এন নিয়েছি, এম এনটা কিন্তু ব্যাস নয়। তো ব্যাস ব্যতীত এটি একটি জ্যা, আর এসি হচ্ছে ব্যাস। তো প্রদত্ত আশা করি ক্লিয়ার। প্রমাণ করতে হবে এসি গ্রেটার দেন এম এন। তো এসি গ্রেটার দেন এম এন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে। অঙ্কনটা একটু ভালো করে বুঝবে। দেখো অঙ্কনে কি বলেছে, যে কেন্দ্র ও থেকে এম এন এর উপর ওডি লম্ব অঙ্কন করি। ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে ও আছে, এই ও থেকে এম এন এর উপর একটা লম্ব অঙ্কন করব। অঙ্কনে কিন্তু আমরা এটা ডিক্লেয়ার করছি যে এটা একটা লম্ব। ঠিক আছে। আর আমি মনে করি যে আমরা 1 নম্বর উপপাদ্যে প্রমাণ করেছি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, সেটা কি করে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটার যদি আমরা ডি নাম দিই, সরি, এটাকে যদি আমরা ডি নাম দিই, তাহলে এমডি সমান সমান
ডিএন। ঠিক আছে, 1 নম্বর উপপাদ্য, মানে 1 নম্বর বলতে 32 নম্বর উপপাদ্য থেকে আমরা এটা পাচ্ছি যে কেন্দ্র থেকে ব্যাস ব্যতীত কোনো একটি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এমডি সমান সমান ডিএন। তাহলে এটা একটা কনসেপ্ট আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, তো এখানে আর কি বলেছে, এখানে বলেছে ওএম কে যুক্ত করতে বলেছে। তাহলে যদি আমরা ওএম কে যুক্ত করি, আমাদের এটাকে যদি যুক্ত করে দিই ওএম, তাহলে দেখো কি হচ্ছে, বেটার করি। এখান থেকে যদি আমরা ওএম কে যুক্ত করি, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যেটার নাম হচ্ছে ও এম ডি। এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের সমকোণ, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, একটা কনসেপ্ট আমাদের একটু মনে করে নেওয়া দরকার, সেটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি বৃহত্তম বাহু। ত্রিভুজ কি বৃহত্তম বাহু। ঠিক আছে, দেখো এবার এখানে কি বলা হচ্ছে প্রমাণে। তো প্রমাণে প্রথমেই বলছে ওএম গ্রেটার দেন এমডি। আচ্ছা, কিভাবে দেখি। তো এইখানে দেখো, এই যে ওএম, এটাকে আমরা বলছি এমডি থেকে বড়। কেন? এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের ওএম হচ্ছে অতিভুজ আর এমডি হচ্ছে ভূমি। অতিভুজ যদি বৃহত্তম বাহু হয়, তাহলে কি এখান থেকে আমরা বলতেই পারি ওএম গ্রেটার দেন এমডি। ঠিক আছে, আচ্ছা, আবার দেখতে পাচ্ছি এই যে ওএ, মানে আমি যদি ও থেকে এ অবধি যদি একটা লাইন টানি, তাহলে এটা কি, এটা একটা ব্যাসার্ধ। আবার আমি যদি ও থেকে এম অবধি একটা লাইন টানি, তাহলে এটাও একটা ব্যাসার্ধ। এখান থেকে পাওয়া যাচ্ছে ও এ সমান সমান ও এম। তাহলে কি দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য কি এরা দুজনে ইকুয়াল। ঠিক আছে, তাহলে এইখানে ও এম গ্রেটার দেন এমডির জায়গাতে আমি কিন্তু ও এ গ্রেটার দেন এমডি লিখতে পারি। ঠিক আছে, তো এটা দেখো প্রমাণের প্রথম যে দুটো লাইন আছে এটাই বলা হয়েছে। প্রথম এখানে ও এম গ্রেটার দেন এমডি, কারণ হচ্ছে যেহেতু ও এমডি একটি সমকোণী ত্রিভুজ এবং ও এম অতিভুজ, যেটা আমি এখানে এক্সপ্লেন করলাম। নেক্সট লাইনে দেখো ও এম এর জায়গায় এখানে কি লেখা হচ্ছে ও এ, তার কারণ হচ্ছে ও এম আর ও এ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওই জন্য এটা পরস্পর সমান। আচ্ছা, নেক্সট কনসেপ্ট দেখো, এখানে আমাদের ব্যাস কি ছিল, এসি, আর ও এ কি ব্যাসার্ধ। তো আমরা কি জানি, আমরা জানি যে ব্যাসার্ধ সমান সমান হাফ ইন্টু ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি ও এ, এটা সমান সমান কি হবে, হাফ ইন্টু ব্যাস। ব্যাস মানে হচ্ছে এসি। ঠিক আছে, আবার এখানেই আমি বললাম যে এই লম্বটা কি করবে, এই লম্বটা কি করবে, এই জ্যাকে দুটো সমান অংশে ভাগ করবে। তাহলে এমডি সমান সমান লিখতে পারি হাফ এম এন। এটা যদি দুটো সমান অংশে ভাগ হয়, তাহলে এই পার্টটা এমডি কি হবে, টোটালটার কি অর্ধেক হবে। তাহলে এই যে মান, মানে এই যে আমি দুটো পরে যে মানটা পেলাম, এই মানটা আর এই মানটা দেখো নেক্সট লাইনে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে ও এর জায়গাতে আমরা লিখছি হাফ এসি। ও এর জায়গাতে দেখো লেখা হচ্ছে হাফ এসি, আর এমডি জায়গাতে লেখা হচ্ছে হাফ এম এন। এখানে এমডি সমান সমান হাফ এম এন আর ও এর সমান সমান হাফ এসি, এই মানটাকেই আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার তুমি যদি বোথ সাইড থেকে তুমি যদি হাফটাকে ক্যান্সেল করে দাও, তাহলে কি পড়ে থাকছে, এসি গ্রেটার দেন এম এন। ঠিক আছে, তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ব্যাস, প্রমাণিত। 82 বৃত্তের বৃহত্তম জ্যা। প্রয়োগ 10 কি বলা আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরত্ব। তার মানে যদি আমরা একটা বৃত্তের দুটো সমান দৈর্ঘ্যের জ্যা নিই, দুটোরই দৈর্ঘ্য সমান, দুটোই 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে কি হবে, তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমাকে প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা যদি একটা আমাদের বৃত্ত হয়, তো
তো ছবিটা একটু আরে এগিয়েছে, ধরো 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 এটা একটা জ্যা আর এটা একটা জ্যা, ঠিক আছে? একদম সমান হয়নি, একটু ধরে নাও যে দুটো সমান। তার মানে এখান থেকে এবি আর সিডি, এদের মান কি? এদের মান হচ্ছে সমান, ঠিক আছে? এবিরও যা ধরবো, সিডিরও তাই। ধরো কেন্দ্রটা হচ্ছে ও, তাহলে বলছে যে এই জ্যা মানে কেন্দ্র থেকে যতটা দূরে থাকবে, এটাও কি হবে? ততটা দূরে থাকবে, ঠিক আছে? এইখানে এই বিন্দুটার নাম দেওয়া হয়েছে ই, এটার নাম দেওয়া হয়েছে এফ। এবার এখানে একটা আমি তোমাদের একটা কথা বলে দিই, যখন কখনো কোনো দুটো জিনিসের মধ্যে দূরত্ব বের করতে বলবে, সবসময় মনে রাখবে তোমাকে সেখানে লম্ব দূরত্বের কথা বলা হয়েছে। কেন? লম্ব দূরত্ব সবসময় কি হয়? শর্টেস্ট ডিস্টেন্স হয়। তো আমাকে যখনই কোথাও দুটো জিনিসের মধ্যে যখনই বলবে যে এখান থেকে কেমন দূরত্ব বের করো বা কত দূরত্ব কত হবে, তো এটা ভেবে নেবে যে ওটা ইনডাইরেক্টলি তোমাকে লম্ব দূরত্বের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তার জন্য দেখো তোমাদের বইয়ে কি বলা হয়েছে, মানে এখানে ওএ লম্ব এবি আর ওএফ লম্ব সিডি এই কথাটা উল্লেখ করা আছে। তো সেটা কেন করা আছে? মানে এই যে ওএ, এই যে ওএ, এটা এবির উপর লম্ব, মানে এটা যেহেতু লম্ব দূরত্বের কথা আমরা বলছি, তার জন্য এখানে এটা লম্ব নেওয়া হয়েছে। সেম ভাবে ওএফ সিডির উপর লম্ব, মানে এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তো এটাকে আমি একবার ক্লিয়ার করছি। আমাকে শুধু এখানে বলা ছিল সমদূরবর্তী দেখানোর জন্য, মানে এদের যে দূরত্বটা সমান সেটা দেখানো হয়েছিল। এবার দূরত্ব থেকেই আমি বললাম যে যখন যদি কখনো দূরত্বের কথা বলা হয়, তুমি মনে রাখবে সেটা তোমাকে কিসের, কোন দূরত্বের কথা বলা হচ্ছে? লম্ব দূরত্বের কথা বলা হচ্ছে। এই লম্ব দূরত্ব বলেই এটাকে আমরা কি করছি? লম্ব এখানে এই 90 ডিগ্রি ভাবে এটাকে আঁকছি, ঠিক আছে? চলো এবার দেখো বই কি বলছে। তো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের দেখো দুটি যে আনা হয়েছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। আমরা ছবিতে এঁকেছি এবি আর সিডি, দুটির দৈর্ঘ্যের সমান, মানে দৈর্ঘ্য সমান, তাই জন্য দেখো আমি এখানে লিখেছি যে এবি সমান সমান সিডি, লিখেছি না? হুম। এবার কেন্দ্র ও থেকে এবি ও সিডির দূরত্ব যথাক্রমে ওই ও ওএফ। তো এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে ও থেকে দেখো ওই আর ওএফ দুটো দূরত্ব নেওয়া হয়েছে। এই যে কথাটা একটু আগে বললাম যে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। এবার আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে, এটা কেন এখানে লম্ব দেখানো হচ্ছে। ওকে, তো আমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ওই ইকুয়াল টু ওএফ। তার মানে এই যে দুটো আমরা এখান থেকে লম্ব পেয়েছি, মানে লম্ব নয়, এইখান যে দূরত্ব পাচ্ছি ও থেকে এফ এর যে মান, ও থেকে ই এর যে মান আর ও থেকে এফ এর মান, এটা সমান, এটা আমাদেরকে এখানে দেখাতে হবে, ঠিক আছে? তো এখান থেকে কি করা হয়েছে? ও এ যুক্ত করা হয়েছে, তো এখান থেকে ও এ যুক্ত করা হয়েছে আর ও সি এটাকে যুক্ত করা হয়েছে। তো দেখো এটা অনেকটা এবার একটা এম এর মতো দেখতে একটা ছবি আসছে, তাই তো? যখন প্রমাণটা এবার আমরা ভালো করে বুঝবো। আচ্ছা, তো প্রমাণের প্রথমেই দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে ও এ লম্ব এবি, তো এটা অলরেডি আমরা এখানে দেখেছি। আবার ও এফ লম্ব সিডি এখানে দেখেছি, এটাকে রিপিট করা হয়েছে, সেখানে এই জন্য লিখেছি না, লিখেছি প্রদত্ত, ঠিক আছে? এইবার দেখো যেহেতু এটা লম্ব, তো আমাদের সেই প্রথম উপপাদ্যটা মনে করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে কি হয়? সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যেটা এখানে আমাদের লিখে দেওয়া আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, যেটি আমাদের হচ্ছে প্রথম যে উপপাদ্যটা আমরা শিখেছিলাম 32 নম্বর উপপাদ্য, ঠিক আছে? তার মানে এবার তাহলে এই যে উপপাদ্যের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এই পোর্শনটা মানে এ ই কি হবে? টোটালটা হাফ, কারণ এখান থেকে আমি লিখতে পারি এ ই সমান সমান হাফ অফ এবি, আর এদিক থেকে লিখতে পারি সি এফ, টোটালটার হাফ, তাহলে সি এফ সমান সমান হয়ে যাবে হাফ অফ সিডি। তার মানে কি এখান থেকে এই আর বি তো সমান, তার মানে দুটো সমান খণ্ডে ভাগ হচ্ছে, তাহলে একটা খণ্ড কি হবে? টোটালটার অর্ধেক। তাই জন্য এখানে আমি লিখেছি এই সমান সমান হাফ এবি।
সেম ভাবে এখান থেকে কি লিখছি, সিএফ। সিএফটা হচ্ছে কি টোটালটার অর্ধেক, সিডির অর্ধেক, তাই জন্য সিএফ ইকুয়াল টু হাফ অফ সিডি। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের যেটা বলা আছে, আবার এবির সাথে সিডি সমান, এটা কোথায় বলা আছে? এটা আমাদের প্রথমে বলা আছে প্রশ্নে, যে দুটি সমান যেহেতু দুটি সমান, তাহলে কি হবে? এই যে আমি ফার্স্টে এখানে লিখেছিলাম এবি আর সিডি কি হবে, সমান হবে। এবি আর সিডি সমান হবে, তাই জন্য এখানে লেখা হচ্ছে প্রদত্ত এবি সমান সমান সিডি। এবার এখান থেকে একটু ভালো করে ভাবো, যে যদি এবির সাথে যদি সিডি সমান হয়, তাহলে এবির অর্ধেকের সাথে সিডির অর্ধেকও তো সমান হবে। তাহলে এবির অর্ধেকের সাথে সিডির অর্ধেকও তো সমান হবে। তাহলে এবির অর্ধেক কত? এই সিডির অর্ধেক কত? সিএফ। তাই জন্য এখানে তো দেখো লেখা হয়েছে এই সমান সমান সিএফ। দেখো 1 নম্বর ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এবার দেখো আমাদের, যদি আমরা ছবিতে ফিরে আসি, তো এই ছবিতে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এবং যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে, দুটো সমকোণী ত্রিভুজ। আর যখন দুটো সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে আমরা কোন লজিক কাজে লাগাবো? RHS। ঠিক আছে, তো প্রথমে দেখো এই কোণটার সাথে এই কোণটা কি সমকোণ, তাই জন্য দেখো প্রথমে এখানে লেখা হয়েছে যে ত্রিভুজ AEO ও সমকোণী ত্রিভুজ OFC তে OEA আর OFC কি পরস্পর সমকোণ। ক্লিয়ার? আর যদি আমরা দেখি এই যে সমকোণের উল্টো দিকে যে বাহুটা, এটা অতিভুজ, এর উল্টো দিকে বাহুটা এটা অতিভুজ, তাহলে এখান থেকে AOর সাথে OC কি হচ্ছে? দুজনেই অতিভুজ। এখানে দেখো দুজনেই অতিভুজ, তাহলে সে আগের মতোই ও এর সাথে OC হচ্ছে আর অতিভুজ। আর অতিভুজ কেন সমান হচ্ছে? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। অনেকটা এটা আমাদের এই 32 নম্বর যে উপপাদ্যটা আমরা প্রমাণ করেছিলাম, সেই কনসেপ্ট থেকে এটা হচ্ছে। ঠিক আছে, আর এখানে 3 নম্বর দেখো যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই সমান সমান সিএফ, যেটা আমরা একটু আগে এখানে প্রমাণ করি। তাহলে 3টে কন্ডিশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। একটা এখানে হচ্ছে সমকোণের কনসেপ্ট, এখানে অতিভুজের কনসেপ্ট, আর এখানে একটা সাইডের কনসেপ্ট। সেখান থেকে আমাদের কি RHS এর শর্ত অনুসারে এটা আমাদের সর্বসম প্রমাণ হচ্ছে। আর আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ অনুরূপ বাহু সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমাদের এটার সাথে এটা অনুরূপ বাহু, তাই জন্য OF সমান সমান OE, এটা আমরা প্রমাণ করছি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। দ্যাটস ইট। প্রয়োগ 13, যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করি যে তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জাহের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ওকে, দেখো তো প্রথমে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, পাশে আমি আরেকটা বৃত্ত অঙ্কন করলাম। তো এখানে দেখো দুটো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি পরস্পর এই দুটো বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তো এই বিন্দুটাকে আমরা নাম দিলাম সি, এটাকে নাম দিলাম হচ্ছে ডি। ঠিক আছে, আর এই বাঁদিকের বৃত্তটার কেন্দ্রকে আমরা এক্স নিলাম, আর ডান দিকেরটাকে আমরা নিলাম হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো যদি আমরা এই যে সি ডি যে ছেদবিন্দুটা পেয়েছি, যদি এই দুটোকে যদি আমরা যুক্ত করি, তাহলে এই যে লাইনটা পেলাম, এই লাইনটাকে বলা হয় এই দুটো বৃত্তের সাধারণ জ্যা। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই সিডি এই এক্স কেন্দ্র বৃত্তেতেও একটা জ্যা রূপে রয়েছে, আবার এই সিডি ওয়াই কেন্দ্র বৃত্তেতেও একটা দেখো জ্যা রূপে রয়েছে। তাই যেহেতু একই জ্যা দুটো আলাদা বৃত্তের মধ্যে অবস্থিত, তাই জন্য এটাকে আমরা বলছি সাধারণ জ্যা। এবার আমাদের বলেছে যে এই এক্স ওয়াই কি হবে, এই সিডি যে সাধারণ জ্যা তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়। ঠিক আছে, তো সেটা আমি একটুখানি বুঝিয়ে দিই। দেখো এটা যদি তোমার সিডি লাইনটা হয়, আমি এটাকে ভার্টিক্যালি আঁকলাম। তো এটা যদি আমার সিডি লাইনটা হয়, তো আমরা কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতাম, যে
এই মাথা থেকে আমরা অর্ধেকের বেশি, মানে সম্পূর্ণ অর্ধেকের বেশি নিয়ে দৈর্ঘ্য নিয়ে কি করতাম, এইদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ আঁকতাম। এই যে লাইনটা পেতাম, এই লাইনটাকে আমরা কি বলতাম, এটাকে বলতাম সমদ্বিখণ্ড। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ড। এবার এই লম্ব সমদ্বিখণ্ড, এবার তোমাকে যেটা বলছে কি, যে এই যে লম্ব সমদ্বিখণ্ড আমরা পেলাম, এর উপর এক্স, এর উপর ওয়াই বিন্দুটা কিভাবে অবস্থিত হয়। তার মানে যদি আমরা এখান থেকে একটা লম্ব সমদ্বিখণ্ডক টানি, তাহলে কি হবে, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স আর ওয়াই বিন্দুটা অবস্থিত হবে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো কি কি বলেছে এখানে। প্রথমে প্রদত্ত বলেছে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, সুতরাং সিডি ওয়াদের সাধারণ জ্যা, এই অবধি আমরা বুঝতে পেরেছি। প্রমাণ করতে হবে এক্স ও ওয়াই বিন্দু দুটি সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এই অবধি আমি আলোচনা করলাম। এবার দেখো অঙ্কনটা কি বলা হয়েছে। অঙ্কনে বলা হয়েছে যে এক্স বিন্দু থেকে সিডির উপর এক্স ও লম্ব অঙ্কন করা হয়। মানে এই এক্স বিন্দু থেকে আমি যদি এই সিডির উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে কি হবে, এবং এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ও। ঠিক আছে। আচ্ছা, আবার বলা হচ্ছে ও আর ওয়াই কে যুক্ত করা হচ্ছে, তাহলে আমি এটাকে একটু সরিয়ে লিখি। ধরো এখানে ওটাকে আমি উপরে লিখলাম, তাহলে ও আর কি করা হচ্ছে, ওয়াই বিন্দুটাকে যুক্ত করা হচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা অঙ্কনে কি করলাম, এক্স বিন্দু থেকে সিডির উপর একটা লম্ব অঙ্কন করলাম, আর ও আর ওয়াই বিন্দুটাকে যুক্ত করলাম। ঠিক আছে। দেখি এবার প্রমাণে কি বলছে। দেখো প্রমাণে বলা হচ্ছে যে এক্স বিন্দু থেকে সিডির উপর এক্স ও লম্ব অঙ্কন করা হয়েছে, কোনো একটা অঙ্ক, সরি। তো এক্স কেন্দ্রীয় বৃত্তের সিডি যা, আর এক্স ও সিডির উপর লম্ব। তো এবার এটা কি, এই যে এখানে এখানে বলছে না, এখানে ডিরেক্ট বলা হচ্ছে না ও সিডি এর মধ্যে বিন্দু, কেন বলা হচ্ছে সেটা দেখো। সেটা হচ্ছে আমাদের যে প্রথম যে উপপাদ্যটা করেছিলাম, সেখানে কি বলা ছিল, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ব্যতীত কোনো একটি জ্যায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, সেক্ষেত্রে কি হবে, ওই লম্ব কি করবে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই যে এক্স কেন্দ্রীয় যে বৃত্ত, তো এখান থেকে কি এক্স থেকে আমরা কি সিডির উপর একটা লম্ব অঙ্কন করেছি এক্সও, তার মানে কি এক্সও লম্ব সিডি, তাহলে কি করবে, এই ও বিন্দু কি করবে, ও বিন্দু সিডি কে সমদ্বিখণ্ডিত করবে। তো যদি সিডি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি সিও সমান সমান ও ডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম উপপাদ্যর কনসেপ্ট থেকে আমরা এটা পাচ্ছি। তাই জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে ও সিডি এর মধ্যবিন্দু। ঠিক আছে? এবার দেখো আবার কি বলছি, ওয়াই কেন্দ্রীয় বৃত্তের সিডি যা এবং ও সিডি এর মধ্যবিন্দু। এটা হচ্ছে পরের যে উপপাদ্যটা আমরা শিখেছিলাম, অর্থাৎ 33 নম্বর উপপাদ্য। সেখানে কি বলা ছিল, যে যদি ব্যাস ব্যতীত কোনো একটা জ্যা থাকে এবং তার যদি সমদ্বিখণ্ডক দেওয়া থাকে, তাহলে ওই যে লাইনটাকে সমদ্বিখণ্ডিত করছে, সেই লাইনটা কি হবে, ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা আমাদের দ্বিতীয় উপপাদ্য, অর্থাৎ 33 নম্বর উপপাদ্যতে আমরা এই কনসেপ্টটা শিখেছি। তো সেই বেসিসে আমরা বলতে পারছি এখানে যে তাহলে ও ওয়াই কি হবে, লম্ব সিডি। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, যে এক্সও 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 সিডির উপর লম্ব, আবার ওয়াই এটাও সিডির উপর লম্ব। ঠিক আছে। তো এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ধরো একটা লাইন আছে, এই লাইনের একটা বিন্দুতে তুমি একটা লম্ব আঁকতে পারবে। ঠিক আছে? একটা বিন্দুতে কখনো দুটো লম্ব অঙ্কন করা যায় না। ঠিক আছে। এবার কেউ আমাকে বললো যে স্যার আমি যদি এইটুকু লম্ব করি, হ্যাঁ, এবার তুমি এইটা লম্ব অঙ্কন করলে কিন্তু তুমি কি এটাকে তো এক্সটেন্ড করা যাবে, এই লাইনটাকে নিচের দিকে এক্সটেন্ড করতে পারবে। তো এখানে সেই ঘটনাই ঘটছে। আমাদের বিন্দুটা হচ্ছে ও, এবার বিন্দু হচ্ছে ও, আর এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে আমাদের সিডি। ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এক্সও যদি এর উপর লম্ব হয়, আর এখান থেকে যদি ওয়াইও যদি লম্ব হয়, তার মানে কি সেটা একটাই লাইন, একটাই লাইন। এবার দেখো এখানে বই কি বলা আছে, যেহেতু কোনো সরলরেখার উপর একটি বিন্দুতে কেবলমাত্র একটি লম্ব অঙ্কন করা সম্ভব, তাই জন্য এক্সও আর ও ওয়াই একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে। আর তাহলে এক্স ওয়াই সাধারণ যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ড। ব্যাস, যেহেতু এখানে আমাদের এটা লম্ব প্রমাণ হয়ে গেল, তার মানে কি এটা লম্ব সমদ্বিখণ্ড। তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়
এক্স ও ওয়াই তাদের সাধারণ যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর রয়েছে। আশা করছি ক্লিয়ার আছে। তাহলে এখান থেকে যদি কনসেপ্ট যদি আমাকে যদি আরেকবার যদি আমি তোমাকে যদি রিপিট করি, তাহলে কনসেপ্ট এখানে এটাই বুঝতে হবে তোমাদের, যে প্রথমে এই কনসেপ্টটা বুঝতে হবে যে কোনো একটা সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক কি সেটা আমরা শিখেছি আগে, যে কম্পাসের সাহায্যে কি করতে হয়, সম্পূর্ণ বা অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা একবার এই বিন্দু থেকে দুই দিকে বৃত্তচাপ আঁকবো, একবার এই বিন্দু থেকে দুই দিকে বৃত্তচাপ আঁকবো। আঁকলে যে লাইনটা পাবো, মানে এই যে লাইনটা আমি দেখাচ্ছি, এই লাইনটা হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ডক। এবার তোমাকে দেখাতে বলছি যে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স ওয়াই অবস্থিত। ঠিক আছে। আরেকটা কনসেপ্ট আমরা এখান থেকে শিখলাম, যে কোনো একটি সরলরেখার উপর একটি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি, তার মানে এইটা। তো যেহেতু এখানে ও বিন্দুতে এক্স ওয়াই হচ্ছে লম্ব, এবং তাহলে সেটাই হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে। আর তো সেখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল এই এক্স ওয়াই লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স আর ওয়াই বিন্দু অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রয়োগ 14, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান্তরাল জায়ের মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখার কেন্দ্রবিন্দু হবে। দেখো, প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। ধরলাম এই বৃত্তের এই এই যে দুটি জ্যা আমি অঙ্কন করছি, এই দুটি জ্যা পরস্পর সমান্তরাল। এটার নাম দিলাম হচ্ছে সিডি, আর এটার নাম হচ্ছে এবি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। তাহলে এখান থেকে কি পেলাম, এবি সমান্তরাল সিডি। দেখো প্রদত্তে কি বলছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি পরস্পর সমান্তরাল। এবি ও সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। তাহলে এখান থেকে এই এবি এর মধ্যবিন্দু নেওয়া হলো পি, আর সিডি এর মধ্যবিন্দু নেওয়া হলো কিউ। ঠিক আছে। দেখো, প্রমাণ করতে হবে পি কিউ ও বিন্দুগম, মানে এই কিউ আর পি, এই যে দুটো বিন্দু এটাকে যদি আমরা যুক্ত করি, যুক্ত করলে আমরা যে লাইনটা পাবো সেই লাইনটা পি মানে ও বিন্দু, অর্থাৎ কেন্দ্র মানে কি ও বিন্দু দিয়ে অতিক্রম করবে। এবং অঙ্কনটা দেখো, দেখো অঙ্কনে কি বলেছে, ওপি ও ও কিউ যুক্ত করলাম। তাহলে এখান থেকে যদি আমরা ওপি আর ও কিউ যুক্ত করি, তাহলে কি হবে, এরকম একটা লাইন পাবো। ঠিক আছে। আর একটা কথা এখানে বলা হয়েছে যে এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা একটা এমএন অঙ্কন করা হচ্ছে। তার মানে এখানে অলরেডি আমাদের যে এবি আর সিডি যে সমান্তরাল সরলরেখা অঙ্কন করা আছে, তার সমান্তরাল করে আমরা আর একটা লাইন অঙ্কন করবো, সেটা হচ্ছে এমএন। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। তার মানে যদি এবি আর সিডি যদি পরস্পর সমান্তরাল হয়, আর তাদের সমান্তরাল করে যদি আমরা এমএন অঙ্কন করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে সিডি, এমএন, এবি, এই তিনটে লাইন পরস্পর সমান্তরাল। ওকে। এবার দেখি প্রমাণে কি বলা হচ্ছে। প্রমাণে বলা হচ্ছে, দেখো প্রথমে পি এবি জয়ের মধ্যবিন্দু। তো আমাদের সেটা প্রদত্তই বলা আছে যে পি হচ্ছে এই এবি জয়ের মধ্যবিন্দু। আর পি যদি এবি জয়ের মধ্যবিন্দু হয়, তাহলে কেন্দ্র থেকে আমরা এই যে লাইনটা পাচ্ছি ওপি, তাহলে ওপি কি হবে, ওপি এবি এর উপর লম্ব হবে দ্বিতীয় উপপাদ্য অনুসারে। এটা আমরা লিখতে পারি ওপি লম্ব এবি। সেম ভাবে কিউ যদি সিডি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই যে ও কিউ যে সরলরেখাটা পাওয়া যাচ্ছে, ও কিউ কি হবে, ও কিউ সিডির উপর লম্ব হবে, ও কিউ লম্ব সিডি। ঠিক আছে। তো যাদের একটু সমস্যা হচ্ছে তারা কি করবে, 33 নম্বর উপপাদ্যটা আবার দেখে নেবে, দেখবে এই জায়গাটা ক্লিয়ার হবে। যেখানে কি বলা ছিল, যদি কোনো একটা জ্যায়ের উপর যদি একটা মানে লাইন থাকে, আর লাইনটা যদি ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেই লাইনটা কি হবে, লম্ব হবে। তো একবার 33 নম্বর উপপাদ্যটা পড়ে নেবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো সেখান থেকে আমরা বলতে পারছি যে ওপি এবির উপর লম্ব, আর হচ্ছে ও কিউ সিডির উপর লম্ব। তাহলে প্রমাণে তাই বলছে যে যেহেতু পি এবির উপর মধ্যবিন্দু, তাই জন্য এখানে দেখো এটা সরাসরি বলেছে যে ওপি লম্ব এবি। এবার আমরা অঙ্কনে কি করেছিলাম, এবি
এর সমান্তরাল করে তো আমরা এমএনটা অঙ্কন করেছিলাম, তাই না? তাহলে এবি আর এমএন তো সমান্তরাল, তাহলে ওপি যদি এবির উপর লম্ব হয় তাহলে ওপি কি হবে, এমএন এর উপরও লম্ব হবে। ঠিক আছে, সেম ভাবে ও কিউ যদি সিডির উপর লম্ব হয়, আর সিডি আর এমএন যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে ও কিউ কি হবে, এমএন এর উপরও লম্ব হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ও কিউ, এই ও কিউ তোমার হচ্ছে এমএন এর উপর লম্ব, আবার এই ওপি এটা হচ্ছে এমএন এর উপর লম্ব। তাহলে সেই আগের কনসেপ্টটা আবার ফিরে এলো, যে একটা লাইন আছে, তো একটা লাইনের একটা বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি। তার মানে এটা যদি আমরা এমএন বলি, এটাকে যদি ও বলি, তাহলে এইখানে যে এই যে পি কিউ আমরা পেলাম, এই পি কিউটা কি হবে, একটাই লাইন হবে। আর পি কিউ যেহেতু একটা লাইন, তার মানে এখান থেকে আমরা বলতে পারি পি ও কিউ এই তিনটি বিন্দু পরস্পর কি সমরেখ। সমরেখ কি জিনিস, কোনো একটা সরলরেখার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু হচ্ছে সমরেখ। বুঝতে পেরেছো? যখন মানে যে বিন্দুগুলো একই সরলরেখার উপর অবস্থিত হয় সেই বিন্দুগুলোকে সমরেখা বলা হয়। তাহলে এখানে যদি একটা বিন্দু নিই, তো এইটাকে আমরা সমরেখা বলবো না, কারণ এটা এ বি সি ডি ই। তাহলে এ বি সি ডি এদেরকে আমরা সমরেখা বলবো, কিন্তু ই কে সমরেখা বলতে পারবো না, কারণ ই এই লাইনের উপর অবস্থিত হয়। ঠিক আছে, তো এটাই দেখো বলছে লাস্টে, যে যেহেতু একটি সরলরেখার উপর একটি বিন্দুতে কেবলমাত্র একটি লম্ব অঙ্কন করা যায়, তাহলে এখান থেকে পি ও কিউ হচ্ছে সমরেখ। আর পি ও কিউ সমরেখ হওয়ার জন্য পি কিউ কি হবে, ও ও বিন্দুগামী। ঠিক আছে, তাহলে আমাদের যদি এই এটা যদি একটা সরলরেখা হয়, এটা তো ও কেন্দ্র দিয়ে পাস করছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।